প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ। শেহবাজের হুঁশিয়ারি, পাকিস্তান জানে কিভাবে জবাব দিতে হয়। একটি জাতি যখন চোখে আগুন নিয়ে প্রতিজ্ঞা করে তখন তা শুধুই ভাষণ থাকে না, তা হয়ে ওঠে যুদ্ধের ঘোষণা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যেন সেই আগুনে জ্বলে উঠলেন। ভাষার প্রতিটি শব্দে ছিল প্রতিশোধের ঘনঘোর মেঘ আর হুঁশিয়ারির বজ্রধ্বনি। তিনি বললেন, ভারতের বিমান হামলায় নিহত প্রতিটি মানুষের রক্তের ফোঁটার হিসাব নেওয়া হবে। এক মুহূর্তের জন্য যেন ভারতের ভুলে না যায় এটা সেই পাকিস্তান যে নিজের রক্ত নিয়ে কখনো ছাড় দেয় না। শেহবাজ আরো বলেন, এটা সেই কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক মানুষের উপর আঘাত হানে, কিন্তু আমরা রাতেই দেখিয়ে দিয়েছি পাকিস্তান জানে কিভাবে প্রতিরক্ষা করতে হয়। ভাষণে বারবার উঠে এসেছে সাহসিকতা আর বিজয়ের গল্প। তিনি বলেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীকে এমনভাবে আঘাত করেছে যার ক্ষত সহজে সারানো যাবে না। তার কথায়, মাত্র কয়েক ঘন্টায় আমাদের সেনাবাহিনী শত্রুকে নতজানু করতে পেরেছে। আল্লাহর কৃপায় আমাদের আকাশে ওঠা যুদ্ধ বিমানগুলো এমন ঝড় তুলেছিল যে শত্রুরা শুধু চিৎকার করেছে। ভারতের গর্ব ছিল যে 5টি যুদ্ধ বিমান, আজ সেগুলো শুধুই ছাই। শেহবাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি ভেবে থাকে আমরা পিছু হটবো তবে তারা পাকিস্তানকে চেনে না। এটা সেই জাতি যারা জানে দেশের জন্য কিভাবে লড়তে করতে হয়। বিবিসির খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর রাত ভর সংঘর্ষ চলে। 1 ঘন্টার মধ্যেই আকাশে শুরু হয় যুদ্ধের নৃত্য। ভারতীয় বিমান ভূপাতিত করে পাকিস্তান প্রমাণ করেছে তারা পাল্টা আঘাত দিতে প্রস্তুত। দিল্লিকে উদ্দেশ্য করে শেহবাজ বলেন, আমরা যখন যুদ্ধ বিমান ভূপাতিত করেছি তখন দিল্লি নিশ্চুপ, একটাও শব্দ নেই তাদের মুখে। এদিনই আরেকটি কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি বলেন, সেনাবাহিনী ভারতের হামলার উপযুক্ত জবাব দেবে। পাকিস্তানের হাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি স্পষ্ট বলেন, যদি ভারত আগ্রাসন চালায় আমরা তার চেয়েও কঠিন জবাব দেব। সেটা প্রধানমন্ত্রী জাতিকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করা হবে। সানাউল্লাহ আরো জানান, জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে একমত হওয়া হয়েছে যে পরিস্থিতি অনুযায়ী সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। এর আগে পাকিস্তান সরকার অপারেশন সিঁদুরের পাল্টা জবাবে ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি করে। যদিও ভারত তা অস্বীকার করেছে, কিন্তু পাকিস্তানের দাবি তাদের প্রতিরক্ষা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আর এখন থেকে কোনো হামলার জবাব দেবে আকাশে, মাটিতে এবং প্রয়োজনে রক্তে। এই মুহূর্তে ভারত পাকিস্তান সীমান্ত যেন আগুনের রেখা। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা, আর শেহবাজের প্রতিটি কথাই যেন তার বারুদে ঘি ঢেলে দিয়েছে। তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য দরকার সাহস, আর সেই সাহস এই জাতির রক্তে আছে। আমরা লড়ছি সত্যের জন্য, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, থাকবেন। শেহবাজের কণ্ঠে প্রতিশোধের অঙ্গীকার, সানাউল্লাহর কথায় কড়া বার্তা, আর সীমান্তে সেনাবাহিনী। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা, চীনের নয়া চাল। কাশ্মীর সীমান্তে চাপা উত্তেজনা, বাতাসে কান পাতলেই যেন শোনা যাচ্ছে বারুদের গন্ধ। পাকিস্তান এবং ভারতীয় গণমাধ্যমের খবর, যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। আর এই পরিস্থিতিতে পাকিস্তান কোমর বেঁধে নেমেছে নিজেদের সামরিক শক্তি বাড়াতে। চিরাচরিত পশ্চিমা অস্ত্রের বাজারের দিকে না ঝুঁকে ইসলামাবাদের ভরসা এখন তাদের পুরনো বন্ধু বেইজিং। ঠিক এই সময়ই ঘটল এক চমকপ্রদ ঘটনা। শেহবাজ শরীফ সরকার নাকি তড়িঘড়ি করে চীনের কাছ থেকে 40টি অত্যাধুনিক VT-4 ট্যাঙ্ক কেনার চুক্তি করেছে। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। প্রশ্ন একটাই, সত্যিই কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং ছাদং এর সঙ্গে শেহবাজ শরীফের সাম্প্রতিক বৈঠক যেন এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। কাশ্মীর পরিস্থিতি নিয়ে যখন উত্তেজনার পারদ চড়ছে তখন বেইজিং এর সামরিক সাহায্যের আলোচনা তাৎপর্যপূর্ণ। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাকিস্তানের বর্তমান কামান বহর নিয়ে নাকি একেবারেই সন্তুষ্ট নন মুসলিম লীগ নেতারা। স্থলযুদ্ধে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতেই VT-4 ট্যাঙ্কের মতো অত্যাধুনিক সমরাস্ত্রের দিকে ঝুঁকছে ইসলামাবাদ। এবারে আসা যাক VT-4 ট্যাঙ্কের কথায়। চীনের তৈরি এই মেইন ব্যাটল ট্যাঙ্ক আন্তর্জাতিক বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এর 125 মিলিমিটার স্মুথ বোর গান, একই সাথে গাইডেড মিসাইল এবং বিভিন্ন ধরনের গোলা ছুঁড়তে সক্ষম। শুধু তাই নয়, এই ট্যাঙ্কে রয়েছে রিমোট কন্ট্রোলড অ্যান্টি এয়ারক্রাফট গান এবং কোঅক্সিয়াল মেশিন গান। শত্রুর আক্রমণ থেকে বাঁচতে VT-4 এ ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কম্পোজিট আর্মার ও এক্সপ্লোসিভ রিঅ্যাক্টর আর্মার, অর্থাৎ মাইন কিংবা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও এই ট্যাঙ্কের তেমন ক্ষতি করতে পারবে না। এখানেই শেষ নয়, VT-4 এ থাকা স্মোক গ্রেনেড লঞ্চার কেমিক্যাল, বায়োলজিক্যাল, এমনকি নিউক্লিয়ার হামলা থেকেও সেনাদের সুরক্ষা দিতে সক্ষম।
অন্যদিকে ভারতীয় সামরিক বাহিনীর অস্ত্রাগারে রয়েছে 4000-এরও বেশি কামান, যার মধ্যে উল্লেখযোগ্য হল T-90, T-72 এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি অর্জুন ট্যাঙ্ক। খুব শীঘ্রই তাদের বহরে যুক্ত হতে চলেছে জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা ভারতের প্রায় অর্ধেক হলেও শক্তিমত্তার দিক থেকে তারা কিন্তু পিছিয়ে নেই। বিশ্লেষকদের মতে VT-4 ট্যাঙ্কের অত্যাধুনিক বৈশিষ্ট্যই শেহবাজ শরীফকে এই জরুরি ভিত্তিতে কেনার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। তবে আসল টুইস্টটা অন্য জায়গায়। ভারত ও পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধে তৃতীয় খেলোয়াড় হিসেবে চীনের আগমন নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। গত মাসেই নাকি চীন এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে পাকিস্তানকে PL-15 ইয়ার টু ইয়ার মিসাইল সরবরাহ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি চীনের পিপলস লিবারেশন আর্মির ইয়ার কমব্যাট কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ভারতের রাফায়েল যুদ্ধ বিমানে ব্যবহৃত মিটিওর ও মিকা লং রেঞ্জ মিসাইলের থেকেও নাকি দূরত্ব ও গতির দিক থেকে অনেক বেশি শক্তিশালী এই PLA-50। তাহলে কি সত্যি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ? আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার সমীকরণ ক্রমশ বদলাচ্ছে। বেইজিং যে ক্রমশ ইসলামাবাদের প্রধান সামরিক অংশীদার হয়ে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে ভারত কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। তবে এটা স্পষ্ট, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এক নতুন মোড় নিতে চলেছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে চীন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সহায়তা। অপেক্ষা এখন সময়ের। পরবর্তী ধাপে কি হয় সেটাই হবে সবচেয়ে বড় চমক। যুদ্ধের আগুন কি আবার জ্বলবে উপমহাদেশে? ভারত পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনা, পাহাড়ে রক্ত, আকাশে যুদ্ধ বিমানের গর্জন। ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? পাকিস্তান সেনাবাহিনীর তৎপরতা এখন আর কল্পনার বিষয় নয়, তা যেন বাস্তবের দিকে হেঁটে চলেছে দ্রুত পায়ে। যুদ্ধের মেঘ জমে উঠেছে উপমহাদেশের আকাশে। ঠিক সেই মুহূর্তেই পাকিস্তান সেনাবাহিনী শুরু করেছে বড় পরিসরে সামরিক মহড়া। ঢিলা রেঞ্জে তারা পরিচালনা করেছে সরাসরি গুলিবর্ষণ অনুশীলন ও সামরিক প্রশিক্ষণ। বিশ্লেষকদের মতে এই মহড়া যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত, এ যেন যুদ্ধের পূর্বাভাস। এই তৎপরতা এসেছে এমন এক সময়ে যখন জম্মু কাশ্মীরের পর্যটন স্বর্গ পহেলগাম রক্তে রঞ্জিত। এক বিভীষিকাময় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে 26 জন পুরুষ পর্যটক এবং স্থানীয় একজন কাশ্মীরি বাসিন্দা। এই হামলার পর গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়, আতঙ্ক আর ক্রোধ। এই মর্মান্তিক হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা মূলত লস্কর-ই তৈয়বার একটি ছায়া সংগঠন। তারা দাবি করেছে কাশ্মীরে 85,000 বহিরাগত বসতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই তারা এই হামলা চালিয়েছে। এমন বার্তায় যেন আরও জ্বলে উঠেছে আগুন। পাকিস্তান অবশ্য হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। নিহতদের পরিবারের প্রতি জানিয়েছে আনুষ্ঠানিক সমবেদনা। ভারতের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধ ক্ষোভ, যেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিশোধের জ্বালা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার দায়ীদের খুঁজে বের করে কড়া শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু যারা ট্রিগার টেনেছে তারাই নয়, তাদের নির্দেশদাতা ও সহযোগীরাও রেহাই পাবে না। এই হুঁশিয়ারি এখন সীমান্তের ওপারে বাজছে যুদ্ধের দামামা হয়ে। কাশ্মীর এখন যেন রক্তে রাঙা যুদ্ধক্ষেত্র। ভারত সরকার কিছুদিন আগেই দাবি করেছিল কাশ্মীরের সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে, পরিস্থিতি স্থিতিশীল। এই হামলা সেই দাবিকে যেন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। 22 এপ্রিল হামলা 2019 সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা। বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায় নিরীহ পর্যটকদের ওপর। গোটা ভারত শোকে বিহ্বল, আর ক্ষোভে ফুঁসছে সীমান্তের প্রতিটি প্রহরী। ভারতের সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি অভিযোগ করেছেন এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর সক্রিয় মদত, এবং এবার তারা আর ধৈর্য ধরতে রাজি নন। তাই দৃঢ় তড়িৎ জবাব। ঠিক যেমন 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল, সে হামলার পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল এবং তার পাইলটকে বন্দী করেছিল। পরে কূটনৈতিক চাপের মুখে তাকে ফেরত পাঠানো হয়। সেই স্মৃতি এখনো জাগ্রত। এবার নতুন আগুন যেন আরো বড় বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। কাশ্মীরকে ঘিরে এই সংঘর্ষ নতুন কিছু নয়। 1989 সাল থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র আন্দোলনে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
কিন্তু 2019 সালে ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করার পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। অঞ্চলটি এখন কেন্দ্রশাসিত। বহিরাগতরা সেখানে জমি কিনতে পারছে, চাকরিও পাচ্ছে, পর্যটন বেড়েছে, কিন্তু বাড়ছে অসন্তোষও। এই সিদ্ধান্তের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চরম খারাপ হয়েছে। এখন তো যুদ্ধের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে দুই পরমাণু শক্তিধর দেশ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে আখ্যা দিয়েছেন আমাদের শিরার ধমনীর সঙ্গে যুক্ত। তিনি ঘোষণা দিয়েছেন, আমরা কাশ্মীরকে ভুলব না, কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকব। ভারতের জনমত আরও কঠোর পদক্ষেপের জন্য প্রস্তুত। সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে, যুদ্ধ বিমান, রাডার, ড্রোন সক্রিয় হচ্ছে। ভারত যেন বলছে, এবার আর শুধু প্রতিবাদ নয়, জবাব আসবে বন্দুকের নল থেকে। উপমহাদেশের আকাশ যেন ভারী। ভারত পাকিস্তান যুদ্ধ কি আবার ফিরে আসবে বিধ্বংসী রূপে? সময় দেবে উত্তর, কিন্তু আজ এই মুহূর্তে কাশ্মীরের পাহাড়ে বাতাস থমকে গেছে, পর্যটকের পদচারণা থেমে গেছে, বুলেটের শব্দ যেন বাতাসে ছড়িয়ে পড়া কান্না। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ফোনে সরাসরি যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বোঝানোর চেষ্টা করেন পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তিনি অনুরোধ করেন যেন পাকিস্তান এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু এসব অনুরোধে কোনো কাজ হয়নি, থামানো যায়নি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি। তারা তখন পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছিল এই লক্ষ্য পূরণের পথে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগেই পাকিস্তানের কার্যক্রমের ওপর কড়া নজর রাখতে শুরু করেছিল। সারা বিশ্বের নজরে ছিল তখন পাকিস্তানের দিকে, কারণ এর কিছুদিন আগেই তাদের প্রতিবেশী ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে অঞ্চল জুড়ে চাপ সৃষ্টি করেছিল। একে শুধুই প্রতিবেশী বলা যায় না। 1947 সালে স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক বৈরী। কেবল কথার লড়াই নয়, সে সময় রীতিমতো যুদ্ধে জড়িয়েছে তারা। 1998 সালেও এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল যা যে কোনো সময় যুদ্ধে রূপ নিতে পারত। এই সময়ে 1998 সালের মে মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা দেন, ভারত 14 বছর পর সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে। 11 থেকে 13 মে পর্যন্ত 3টি ভিন্ন ধরনের বোমার পরীক্ষা চালানো হয় পোখরান সামরিক অঞ্চলের মাটির নিচে। এই পরীক্ষার মধ্য দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে পরিণত হয় এক নতুন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে। বিশ্বের নানা প্রান্তে এর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। ভারতের এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল এক দিক দিয়ে সরাসরি হুমকি, আরেক দিক দিয়ে সেটা ছিল তাদের সার্বভৌমত্বে আঘাত। ভারতের অন্যান্য সামরিক পদক্ষেপের মতো এই পারমাণবিক কর্মসূচিও যে পাকিস্তানকে লক্ষ্য করে, এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। তাই সারা বিশ্ব দেখতে চাচ্ছিল পাকিস্তান এই চাপে কিভাবে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান যে কোনোভাবে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাব দেবে, তা তখন প্রায় স্পষ্ট ছিল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে পাকিস্তানকে বারবার অনুরোধ জানানো হচ্ছিল যেন তারা কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। নওয়াজ শরীফ প্রথম দিকে বেশ সংযত মনোভাব দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে চাই, আমাদের এই বোমা তৈরির সামর্থ্য আছে, কিন্তু আমরা গত 15 থেকে 20 বছরেও এর পরীক্ষা চালাইনি। ভারতের পরীক্ষার পর আমাদেরও সঙ্গে সঙ্গে পরীক্ষা চালাতে হবে এমন কিছু ভাবছি না। বাইরে থেকে পাকিস্তানের অবস্থান শান্তিপূর্ণ মনে হলেও ভেতরে ভেতরে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সরকারের অনেকেই মনে করতেন ভারতের এই পদক্ষেপের জবাব না দিলে সেটা পাকিস্তানের জন্য অপমানজনক হবে। দেশের সাধারণ মানুষের মধ্যেও এই ব্যাপারে সমর্থন ছিল প্রবল। সে সময় পাকিস্তানের পারমাণবিক শক্তি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডক্টর সামার মুবারক মান্দো। যেহেতু কমিশনের প্রধান তখন দেশের বাইরে ছিলেন, প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ডক্টর মুবারক মান্দোকে ডাকেন। তিনি তাকে প্রশ্ন করেন, এখনই কি পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা চালানো উচিত, তার মতামত কি? জবাবে মুবারক মান্দো বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা পারমাণবিক পরীক্ষার বিষয়ে যে বক্তব্য দিচ্ছে, তাতে আমাদের যদি কোনো জবাব না থাকে, তাহলে আমাদের সার্বভৌমত্ব, সম্মান ও প্রভাব ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা জানাই ছিল, যদি পাকিস্তান পরীক্ষা চালায় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, আর এটা দেশের ভূমির অর্থনীতির জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রিসভায় প্রতিরক্ষা সংক্রান্ত একটি গোপন বৈঠক ডাকা হয়। এমনকি সাধারণ পার্লামেন্ট সদস্যরাও এর খবর জানতেন না। সেই বৈঠকে সবাই একমত হন, ভারতের জবাবে পারমাণবিক পরীক্ষা করতেই হবে। বৈঠকে সিদ্ধান্ত হয় দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা চালানো হবে, তবে পুরো প্রক্রিয়াটি থাকবে গোপনে।
ডক্টর মুবারক মান্দের নেতৃত্বে শুরু হয়ে যায় প্রস্তুতি। পরীক্ষার স্থান নির্ধারিত হয় চাগি পর্বতমালার একটি নির্জন অঞ্চল বেলুচিস্তানে মাটির নিচে। এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ। একদিকে সারা বিশ্বের চোখ রাঙানি, আরেকদিকে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে চরম লজ্জার মুখোমুখি হতে হতো। এমন অবস্থায় প্রধানমন্ত্রী ফোন করেন ডক্টর মুবারক মান্দকে, জিজ্ঞেস করেন সফল হওয়ার কতটা সম্ভাবনা আছে। মুবারক মান্দ তাকে আশ্বস্ত করেন, আমরা আগে কখনো এমন পরীক্ষা করিনি ঠিক, কিন্তু আমরা আত্মবিশ্বাসী, আমরা পারবো। প্রধানমন্ত্রী তখন বলেন, আমরা ব্যর্থ হলে আমাদের মান সম্মান থাকবে না, আমাদের প্রতিবেশীরা আমাদের নিচে ঠেলে দেবে, কাজেই সফল হওয়াটা খুবই জরুরি। ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বুঝে গিয়েছিল পাকিস্তান পরীক্ষা করবেই। তারা চাপ সৃষ্টি করতে থাকে, এমনকি বিল ক্লিন্টন প্রস্তাব দেন $5 বিলিয়ন অর্থ সহায়তা। কিন্তু পাকিস্তান সিদ্ধান্তে অটল থাকে। পশ্চিমা দেশগুলো হুঁশিয়ারি দেয়, পরীক্ষা চালালে কঠিন নিষেধাজ্ঞা আসবে। অবশেষে এলো সেই দিন, 1998 সালের 27 মে। ডক্টর মুবারক মান্দ বিবিসিকে বলেন, আমি দিনভর টানেল আর বাংকারগুলো চেক করেছি, যন্ত্রপাতি, কেবল সবকিছু ঠিক আছে কিনা বারবার যাচাই করছিলাম। ঘরে গিয়ে মাঝে মাঝে চা খাচ্ছিলাম, ভাবছিলাম কি করছি আমি। এত হেঁটেছি, হয়তো 10 থেকে 12 কিলোমিটার হয়ে গেছে। সন্ধ্যার দিকে মনে হলো এবার সব আল্লাহর হাতে, পরীক্ষা তো আগামীকাল। একটু ঘুমানোর চেষ্টা করলাম। রাতের আকাশে তখন অসংখ্য উপগ্রহ, মনে হচ্ছিল যেন সবাই নজর রাখছে। 28 মে সকাল হতে না হতেই শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি। দিনটি ছিল উজ্জ্বল, বাতাসও ছিল স্থির। সব প্রস্তুতি শেষে ডক্টর মুবারক মান্দ তার দল অবস্থান নেয় বিস্ফোরণ স্থল থেকে 30 কিলোমিটার দূরে। নির্ধারিত সময় এলে তিনি নিজে বোতাম না চাপিয়ে ইঞ্জিনিয়ারকে বলেন চাপ দিতে। ইঞ্জিনিয়ার জানতে চান কাউন্টডাউন করব। জবাবে মুবারক মান্দ বলেন, এসব পুরনো কায়দা বাদ দিন, শুধু আল্লাহু আকবার বলে বোতাম চাপুন। ইঞ্জিনিয়ার তাই করলেন। তারপর সবাই চেয়ে রইল পর্বতের দিকে। 1, 2, 3 সেকেন্ড কেটে গেল, কিছু ঘটল না। সবাই উদ্বিগ্ন, অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে দিল। 20 সেকেন্ড, তারপর 30, কিছুই নেই। ডক্টর মুবারক মান্দ বলেন, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, কিন্তু করার কিছু ছিল না। অবশেষে 32 সেকেন্ডের মাথায় শক্তিশালী কম্পন অনুভব করা গেল। সবাই তখন বোঝে এটাই সফলতা। 3 সেকেন্ড পর দেখা গেল কালচে ধূসর পাহাড়টি হয়ে গেছে সাদা, বরফের মতো। এই সাদা রং ছড়িয়ে পড়ছে বাম থেকে ডানে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে, ঠিক যেমনটা ফ্রান্সের আলজেরিয়ান পার্বত্য অঞ্চলে ঘটেছিল। পরদিন ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা দিলেন, পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তিনি বললেন, আমরা নিরাপত্তা হুমকিকে উপেক্ষা করতে পারিনি, জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পরীক্ষার পরপরই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করলেন। বিভিন্ন দেশ ও সংস্থাও নিন্দা জানাতে শুরু করল, তবে পাকিস্তান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ডক্টর সামার মুবারক মান্দ মনে করেন, এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান শুধু পারমাণবিক শক্তিধর দেশেই পরিণত হয়নি, বরং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনাও অনেকটা কমে গেছে। শক্তির ভারসাম্য তৈরি হয়, দুই দেশের প্রধানমন্ত্রীদের একই টেবিলে বসে আলোচনার পথ তৈরি হয়েছে। ড্রাগনের ডানা পেল পাকিস্তান। ভারতের আকাশে ঘনাচ্ছে অদৃশ্য বিপদ। চীনের স্টেলথ ঈগল এখন পাকিস্তানের মুঠোয়। পাকিস্তানের হাতে এবার চীনের J-35A মাইটি যুদ্ধবিমান, একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা ভারতীয় আকাশের নিরাপত্তা কবজায় নিতে পারে। অত্যাধুনিক 40টি এই যুদ্ধবিমানের চুক্তি প্রায় চূড়ান্ত, আর এরই মধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন পাক পাইলটরা। বিশ্লেষকদের মধ্যে এই যুদ্ধবিমান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ম্যাপ বদলে দেওয়ার মতো অস্ত্র। পাকিস্তানের যুদ্ধবিমান ভারতের চেয়ে 15 বছরে গিয়ে পাকিস্তানের সাবেক এয়ার কমোডর জিয়াউল হক শামসি দাবি করেছেন, পাকিস্তানের পঞ্চম প্রজন্মের J-35A বিমান পাকিস্তানি বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করবে, কারণ আগামী 14 থেকে 15 বছর ভারতের কাছে এমন কোনো বিমান থাকবে না। J-35A এর স্টেলথ টেকনোলজি, টুইন ইঞ্জিনের সুপারসনিক গতি এবং শত্রুর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এটিকে বিখ্যাত F-35 এর সমকক্ষ করে তুলেছে। ভারতীয় বিমান বাহিনী এখনো 4.5 প্রজন্মের Su-30 MKI ও রাফালের উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের শক্তি বৃদ্ধিতে ভারত কিভাবে প্রতিরোধ করবে?
চীন পাকিস্তান বন্ধুত্বের নতুন অধ্যায়। পাকিস্তান ও চীনের এই চুক্তি শুধু অস্ত্রের লেনদেন নয়, অলওয়েদার পার্টনারশিপেরও এর প্রতীক। চীন ইতিমধ্যে পাকিস্তানকে JF-17 J-10C যুদ্ধ বিমান দিয়েছে। এবার J-35A দিয়ে বন্ধুত্বের সুর আরো গভীর। উল্লেখ্য, চীন J-20 মাইটি যুদ্ধ বিমান শুধু নিজের জন্য রেখেছে, কিন্তু J-35A কে রপ্তানির জন্য উন্মুক্ত করেছে, যেন পাকিস্তানকে বলছে, বন্ধু তুমিই প্রথম। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছেন যে J-35A পাকিস্তানের হাতে মানে ভারতের রাডার সিস্টেম অকার্যকর। পাকিস্তান যদি এই বিমান দিয়ে গভীর ভূখণ্ডে হামলা চালায়, ভারতের পক্ষে তা শনাক্ত করাই কঠিন হবে। অন্যদিকে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান AMCA প্রকল্প এখনো ড্রয়িং বোর্ডে। এখন সংকটে যুক্তরাষ্ট্র কি F-35A দিয়ে সাহায্য করবে? কিন্তু সমস্যা অন্য জায়গায়। ভারতের রাশিয়ান S-400 মিসাইল সিস্টেমের সঙ্গে F-35 এর সামঞ্জস্য নেই। মার্কিন F-35 ভার্সেস চীনের J-35A কে জিতবে স্টেলথ যুদ্ধ। চীন যদি পাকিস্তানকে J-35A দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ভারতকে F-35A দেওয়ার সম্ভাবনা জোরালো। কিন্তু এখানে টানটান উত্তেজনা। F-35 এর দাম আকাশ ছোঁয়া, আর AMCA প্রকল্পে বিলম্ব। ভারত কি সিদ্ধান্ত নেবে? বিশ্লেষকরা বলছেন এটা পশ্চিমা ও চীনা প্রভাবের লড়াই। নাটকের শেষ অঙ্ক। পাকিস্তানের ড্রাগন উড়ান ভার্সেস ভারতের অগ্নিপথ। পাকিস্তান পুরনো F-16 ও মিরাজ বিমান প্রতিস্থাপন করে J-35A নিয়ে আকাশের রাজত্ব কায়েম করতে চায়, আর ভারত তাদের সামনে এখন দুটি রাস্তা। হয় আমেরিকা F-35A কিনে চীনের মোকাবেলা করা, নয়তো নিজস্ব প্রযুক্তিতে বিশ্বাস রেখে AMCA ত্বরান্বিত করা। আকাশে চলছে স্টেলথ তলোয়ার। পাকিস্তানের J-35A চুক্তি দক্ষিণ এশিয়াকে একটি নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। চীনের এই কৌশলগত পদক্ষেপ শুধু পাকিস্তানকে শক্তিশালী করছে না, বরং গ্লোবাল আর্মস মার্কেটে নিজের দাপট প্রতিষ্ঠা করছে। ভারতের জন্য এটি চরম সতর্কতার সময়, যেন আকাশে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।